হে বন্ধুরা, মৃত্যুর পর আমাদের সাথে কি হয় তা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু যদি কেউ এটা কখনো জানার চেষ্টা করে, তখন তার সাথে যে কি কি ঘটতে পারে সেটাই দেখব আমাদের আজকের ভিডিওতে। তো গল্পের শুরুতেই আমরা কটনি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার ছোট বোন টাসার সাথে বাড়ি ফিরছিল। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে টাসার মনটা খুশিতে ভরে ওঠে। তখনই গাড়ি চালানোর সময় কটনির মনোযোগ কিছু সময়ের জন্য তার ফোনের দিকে যায়। আর তখনই একটা অঘটন ঘটে যায়, মানে তাদের গাড়িটার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টে কটনি বেঁচে গেলেও তার ছোট বোন টাসা মারা যায়। তো এরপর কেটে যায় 9 বছর। তো দেখা যায় কটনি এখন ট্রিনিটি মেডিকেল সেন্টারে ডাক্তারি পড়ছে। তো একদিন কটনি সদ্য ভর্তি হওয়া একজন মহিলা রোগী চেক আপ করতে আসে, যার আজকেই হার্ট অ্যাটাক হয়েছে। চেক আপের সময় কটনি সেই রোগীকে জানায় যে যখন তার অ্যাটাক হয়েছিল তখন কিছু সময়ের জন্য তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল আর সে প্রায় মৃত্যুর কাছাকাছিই পৌঁছে গিয়েছিল, কিন্তু ডাক্তাররা তাকে ট্রিটমেন্টের মাধ্যমে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। তো এরপর কটনি সেই মহিলাকে জিজ্ঞাসা করে, হার্টবিট বন্ধ থাকার সময় আপনি কি কিছু দেখেছিলেন বা অনুভব করেছিলেন? কিন্তু সেই মহিলার উত্তর শোনার আগেই বাকি মেডিকেল স্টাফ সেখানে আসে আর সেই মহিলার আরও পরীক্ষা করার জন্য তাকে নিয়ে চলে যায়। তো সেই রাতে কটনি লাইব্রেরিতে বসে মৃত্যুর পরের জীবন নিয়ে রিসার্চ করছিল। এরপর মাঝরাতে কটনি তার এক ছেলে বন্ধু জেমি এবং একটা মেয়ে বন্ধু যার নাম হচ্ছে সোফিয়া তাদেরকে নিয়ে হাসপাতালের বেসমেন্টে একটা নিষিদ্ধ রুমের দিকে যেতে থাকে, যে রুমটিতে কারোরই প্রবেশের অনুমতি ছিল না। কথা বলতে বলতে কটনি কিছু যন্ত্র থেকে কাপড় সরাচ্ছিল। সব যন্ত্রপাতি সেট হয়ে গেলে কটনি তাদের একটা গোপন পরীক্ষার কথা বলতে শুরু করে। সে বলে, আমি অনেক দিন ধরে মৃত্যুর ঠিক পরে মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে রিসার্চ করছিলাম। এই রিসার্চে আমি জানতে পারি যে মৃত্যুর ঠিক পরে মানুষের সব অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু শুধু মানুষের মস্তিষ্কে মৃত্যুর পরেও 6 মিনিট পর্যন্ত কিছু কার্যকলাপ চলতে থাকে। যারা হার্ট অ্যাটাকের মতো রোগে বেঁচে যায় তারা বলে যে হৃদস্পন্দন বন্ধ থাকার সময় তারা নিজেদের উঠতে অনুভব করেছে আর তারা সাদা আলো দেখেছে। আর আমি এটা জানতে চাই যে মৃত্যুর ঠিক সেই মুহূর্তে মানুষ কি দেখে আর কি বা অনুভব করে। আর যদি আমরা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি যে মৃত্যুর পরেও জীবনের কোনো অস্তিত্ব আছে, তাহলে আমরা পৃথিবীর প্রথম আফটার লাইফ স্পেশালিস্ট হয়ে যাব। এটা শুনে জেমি আর সোফিয়ারও এই পরীক্ষায় আগ্রহ বাড়ে। এরপর কটনি জেমি আর সোফিয়াকে নির্দেশ দেয় যে তারা যেন মেশিন দিয়ে তাকে শক দিয়ে হৃদস্পন্দন বন্ধ করে দেয় আর 1 মিনিট তার মস্তিষ্ক স্ক্যান করার পর তাকে আবার জীবিত করে, ঠিক যেমন একজন হার্ট অ্যাটাকের রোগীকে জরুরি চিকিৎসায় জীবিত করা হয়। এই পরীক্ষার কথা শুনে সোফিয়া একটু ভয় পেয়ে যায়। তখন কটনি তাকে জানায় যে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ছাড়াও প্রায় 4 মিনিট পর্যন্ত টিকে থাকতে পারে। তাই যদি তোমরা 4 মিনিটের মধ্যে আমাকে জীবিত করতে পারো তাহলে আমার প্রাণ আর যাবে না, কিন্তু দুর্ভাগ্যবশত যদি এমনটা না হয় তাহলে আমি আগেই একটা কাগজে সই করে রেখেছি যেখানে লেখা আছে যে আমার মৃত্যুর দায়ভার আমি নিজেই নিচ্ছি। তো যাই হোক, সে তাড়াতাড়ি পরীক্ষা শুরু করে দেয়, কারণ 45 মিনিটের মধ্যেই সাফাই কর্মীরা সেখানে চলে আসবে। সে কটনিকে এমআরআই মেশিনে পাঠিয়ে তাকে শক দেয়, যার ফলে কটনির হৃদস্পন্দন একেবারেই বন্ধ হয়ে যায় আর কটনি মারা যায়। কিন্তু কটনি অনুভব করছিল যেন সে নিজের শরীর থেকে বের হয়ে আকাশের দিকে উড়ে যাচ্ছে। এখন সে হাসপাতালের বিল্ডিংয়ের ঠিক উপরে এবং সেখান থেকে সে পুরো শহরটা দেখতে পাচ্ছিল। দেখতে দেখতে 60 সেকেন্ড শেষ হয়ে যায়। জিমি আর সোফিয়া তাকে আবার জীবিত করার চেষ্টা শুরু করে, কিন্তু তারা কটনিকে পুনরায় জীবিত করতে ব্যর্থ হয়। সোফিয়া তখন তার এক বন্ধু যার নাম রে তাকে জরুরি ভিত্তিতে বেসমেন্টে ডাকে এবং বলে যে নিচে একটা ইমার্জেন্সি হয়েছে। রে তখন তার আরেকটা বন্ধু যার নাম কিনা মানল তাকে সাথে নিয়ে ইমার্জেন্সিভাবে নিচে আসে। সোফিয়া আর জিমি তাকে সব ব্যাপারে বুঝিয়ে দেয়। রে সঙ্গে সঙ্গেই কাজে লেগে পড়ে। সে ঠিকমতো পদ্ধতি অনুসরণ করে কটনিকে বাঁচানোর চেষ্টা করে। তখনই রের ইশারায় সোফিয়া কটনিকে একটা জোরালো শক দেয়, যার ফলে কটনির হৃদস্পন্দন আবার শুরু হয় আর সে গভীর শ্বাস নিয়ে জীবিত হয়ে ওঠে। এটা দেখে জেমি, সোফিয়া আর রে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখন কটনি একেবারেই ঠিক আছে। এরপর সে নিজের বন্ধুদের সাথে তার এই অভিজ্ঞতা বর্ণনা করে। কটনি এই এক্সপিরিয়েন্সের নাম দেয় ফ্ল্যাট লাইনিং। কটনি বলে যে এটা তার জন্য খুবই সুখকর অভিজ্ঞতা ছিল। সে যেন জীবনের সব বন্ধন থেকে মুক্ত হয়ে উঠতে উঠতে ছাদের দিকে চলে গিয়েছিল। তার অবাক লাগছিল যে সে হাসপাতালের সবচেয়ে উপরের তলাও দেখেছে, অথচ সে কিন্তু আগে কখনো সেখানে যায়নি। কটনির কথা শুনে মাল্য আর সোফিয়ারও এই পরীক্ষায় আগ্রহ বাড়তে থাকে। এদিকে জেমি কটনির ব্রেন স্ক্যানিংয়ের রেকর্ডিং তৈরি করে। রেকর্ডিংটা দেখে রের কাছে এই পরীক্ষাটা খুবই বিপজ্জনক বলে মনে হচ্ছিল। সে সবাইকে এই পরীক্ষা এখানেই বন্ধ করার জন্য পরামর্শ দেয় আর সেখান থেকে চলে যায়।
কিন্তু ফ্ল্যাট লাইনিংয়ে যাওয়ার অভিজ্ঞতা কটনির জন্য নেশার মতো হয়ে গিয়েছিল। তার আচরণ হঠাৎ বদলে যায়। সে প্রায় 10 মিনিট ধরে জানালার পাশে বসে কিছু ভেবে হাসতে থাকে। তখন মাল্য তার সাথে কথা বলতে চায়, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আশ্চর্যজনকভাবে কটনির তার দাদির বছরের পর বছর আগের রুটি বানানোর রেসিপিটা মনে পড়ে যায়। এরপর সে উঠে সেখান থেকে চলে যায় আর সারা রাত জেগে রুটি বানাতে থাকে। পরদিন সকালে মাল্য, রে আর জেমিকে জানায় যে কটনি আজ সকালে 19 কিলোমিটার পর্যন্ত দৌড়েছে। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে যে ধীরে ধীরে কটনির শারীরিক আর মানসিক ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। আর ফ্ল্যাট লাইনিংয়ে যাওয়ার কারণে কটনির মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক গুণে বেড়ে গিয়েছে, যার ফলে তার বছরের পর বছর আগে পড়া আর শেখার সবকিছুই মনে পড়ে যাচ্ছিল। ওই দিন সন্ধ্যায় কটনি আর তার বন্ধুরা যখন একটা রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছিল, তখন কটনি তাদের পিয়ানোর মধুর সুর শুনিয়ে অবাক করে দেয়। অথচ সে 12 বছর পর পিয়ানো বাজাচ্ছিল। কটনির সব বন্ধুদের কাছে ফ্ল্যাট লাইনিং পরীক্ষা সফল বলেই মনে হচ্ছিল। এখন তারা সবাই ঠিক করেছে তারাও পালাক্রমে ফ্ল্যাট লাইনিংয়ে গিয়ে কটনির মতো নিজেদের মানসিক ক্ষমতা বাড়াবে। এরপর জেমি এই এক্সপেরিমেন্টটি নিজের উপর করে, আর যখন তার সেন্স অন্য জগতে চলে যায় তখন সে তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, যে কিনা প্রেগনেন্ট ছিল। আসলে জেমির যখন তার গার্লফ্রেন্ডের পাশে থাকার দরকার ছিল তখন সে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিল। তো এখন ফ্ল্যাট লাইনিং এক্সপিরিয়েন্স করার পরবর্তী পালা মাল্লোর। মাঝরাতে সবাই বেসমেন্টে প্রস্তুত। মাল্য ঝুঁকি নিয়ে তাদেরকে 3 মিনিট পর জীবিত করতে বলে, যাতে সে ফ্ল্যাট লাইনিংয়ে অনেক বেশি সময় কাটাতে পারে আর অনেক বেশি বেশি স্মৃতি ফিরিয়ে আনতে পারে। কিছুক্ষণ পরেই কটনির শক দেওয়ার সাথে সাথেই মাল্যর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, আর একটা তীব্র আলোর ঝলকানির সাথে সাথেই সে তার অতীত জীবনের ঝলক দেখতে শুরু করে। তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত শেখা সব দক্ষতা তার আবার মনে পড়ে যায়। এরপর রে, কটনি আর জেমি তাকে জীবিত করার সব রকম চেষ্টা করতে থাকে। শেষে কটনি মাল্যর শরীরে শক দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত মাল্যর জ্ঞান ফেরে না এবং সে ফ্ল্যাট লাইনিংয়ে গিয়ে একটা অদ্ভুত খালি ঘরে পৌঁছে যায়, যেখানে তার সামনে কারো কফিনে মোড়ানো লাশ রাখা ছিল। মাল্য এটা দেখে খুবই ভয় পায়। এর মধ্যেই মাল্যর বন্ধুরা তাকে জীবিত করে ফেলে আর তৎক্ষণাৎ তাকে বিল্ডিংয়ের ছাদে নিয়ে আসে। তো এখন ফ্ল্যাট লাইনিং এক্সপিরিয়েন্স করার পরবর্তী পালা সোফিয়ার। ফ্ল্যাট লাইনিংয়ে যাওয়ার পর সে দেখে যে তার মা তাকে পড়াশোনার জন্য কতটা কষ্ট দিত। এই সময় ফ্ল্যাট লাইনিংয়ের বাইরে সোফিয়ার বন্ধুরা বেসমেন্টে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, আর এটা শুনে তারা সেই মুহূর্তেই সোফিয়াকে জীবিত করার চেষ্টায় লেগে পড়ে। অন্যদিকে ফ্ল্যাট লাইনিংয়ে সোফিয়া তার স্কুলে সেই পুরনো ঘটনা দেখতে পায়, যখন ইরিনা নামের একটা মেয়ে পরীক্ষায় প্রথম হয়েছিল আর সোফিয়া তৃতীয় হয়েছিল। ইরিনা ছিল তারই একটা সহপাঠী। সোফিয়ার তার উপর ঈর্ষা হতে শুরু করে, তাই সোফিয়া ইরিনার ফোন হ্যাক করে তার নোট ছবি পুরো ক্লাসে ভাইরাল করে দেয়, যার ফলে ইরিনাকে খুবই লজ্জার মুখে পড়তে হয়েছিল। এর মধ্যেই কটনি সোফিয়ার শরীরে শক দেয়। তারপরেই ফ্ল্যাট লাইনিংয়ে হঠাৎ সোফিয়া ইরিনার রাগে ভরা ভয়ানক চেহারা দেখে, আর এর সাথে সাথেই সে আবার জীবিত হয়ে যায়। অর্থাৎ রে বাদে বাকি সবার উপর এই এক্সপেরিমেন্টটি সফলভাবেই করা হয়েছে। আসলে রে চাচ্ছিল না এই এক্সপেরিমেন্টটি করতে, তো তারা তাদের ফ্ল্যাট লাইনিং সাফল্যের সেলিব্রেট করার জন্য সোজা একটা পার্টিতে চলে যায়। কিন্তু তারা জানতো না যে এই সাফল্যই একটা অভিশাপ হয়ে তাদের জীবনে ফিরে আসবে। নাচতে নাচতে হঠাৎ কটনি সেখানে তার বোন টাসার একটা আভাস দেখতে পায়। কটনি তার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু একটু এগিয়ে যেতেই হঠাৎ টাসা তার নজর থেকে হারিয়ে যায়। পর মুহূর্তেই রাত শেষ হয়ে সেখানে 3 হয়ে যায়, আর কটনি নিজেকে সেই জায়গায় একেবারে একা দেখতে পায়। কটনি তার সামনে তার 9 বছর আগে দুর্ঘটনায় পড়া গাড়িটা দেখতে পায়। সে আস্তে আস্তে সেই গাড়ির দিকে এগিয়ে যায়, আর জানালা দিয়ে ভেতরে তাকালে সে টাসার পানিতে ডুবে যাওয়া লাশটা দেখতে পায়। এই ভয়ানক ঘটনা কটনির মস্তিষ্ককে নাড়িয়ে দিয়েছিল। এরপর সে সেই মুহূর্তেই পার্টি ছেড়ে পালিয়ে যায়। এদিকে সোফিয়ার ফ্ল্যাট লাইনিং থেকে ফেরার পর তার তীব্র শুরু করে। এই জন্য সে জেমিকে নিজের বাড়িতে নিয়ে আসে আর তার মায়ের সামনেই তার সাথে মেতে ওঠে। সব শেষ হয়ে যাওয়ার পর জেমি সোফিয়ার মাকে হ্যালো বলে নিজের বাড়ি চলে যায়। এরপর সোফিয়া তার রেগে যাওয়া মাকে পরিষ্কার বলে দেয় যে সে এখন 25 বছর বয়সী আর নিজের জীবন নিজেই চালাতে পারে। এটা শুনে তার মাও নিশ্চুপ হয়ে যায়। অন্যদিকে রে মাল্যকে তার বাড়িতে পৌঁছে দিতে এসেছিল। মাল্যর মনে কোনো একটা কথা খচখচ করছিল। সে রেকে বাড়ির ভেতরে ডাকে আর বলে, আমি একজনকে খুন করেছি। আর এটা শুনে রে একদম অবাক হয়ে যায়। মাল্য বলে, 2 মাস আগে হাসপাতালে সাইরাস নামে একজন রোগী ভর্তি হয়েছিল, যার মুখে জেলিফিশ হুল ফুটিয়েছিল। পরে তার মৃত্যু হয়। সবার মনে হয়েছিল যে সে শকের কারণে মারা গিয়েছে, কিন্তু আসলে আমি সেদিন 36 ঘন্টা ডিউটিতে ছিলাম আর ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমি তাড়াহুড়া করে সাইরাসকে এটা জিজ্ঞেসই করিনি যে সে আগে কোনো ওষুধ খেয়েছে কিনা, আর এটা না জিজ্ঞাসা করেই আমি অজান্তেই তাকে এপি আর বেনাড্রিলের ডোজ দিয়ে দেই। কিন্তু পরে আমি জানতে পারি যে সাইরাস আগেই বিপির ওষুধ খেয়েছিল।
বেনাড্রিল আর বিপির ওষুধ একসাথে শরীরে থাকার ফলে সাইরাসের শরীরে সাইড ইফেক্ট হয় আর সে শ্বাসরোধ হয়ে মারা যায়। রে তখন মাল্লুকে জিজ্ঞাসা করে, কিন্তু এই গোপন কথা তুমি আমাকে কেন বলছো? তখন মাল্লু তাকে বলে, ফ্ল্যাটলাইনিংয়ে আমি সাইরাসের লাশ দেখেছিলাম। আমার ভয় হচ্ছে যে নিশ্চয়ই এটা কোনো আসন্ন বিপদের সংকেত। আমার খুব ভয় লাগছে। এরপর আমরা জেমিকে তার রুমে দেখতে পাই। জেমি কাপড় বদলাচ্ছিল। হঠাৎ সে আবার সেই মেয়েটিকে দেখতে পায় যাকে সে ফ্ল্যাট লাইনিংয়ে দেখেছিল। সে কিছু বুঝে ওঠার আগেই তার সোফা থেকে কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে সাথে সাথেই সোফার সব কুশন ফেলে দেয় আর সোফা খুলে ভেতরে দেখে কাপড়ে মোড়ানো একটা নবজাতক বাচ্চা কাঁদছে। কাপা কাপা হাতে যখন সে সেই কাপড়টা সরায় তখন সেখানে সে কোনো বাচ্চাকেই দেখতে পায় না। এর মধ্যেই তার কাছে কটনের একটা কল আসে। কটনি কেঁদে কেঁদে জেমিকে জানায় যে সে তার মৃত বোনকে দেখতে পাচ্ছে। এটা শুনে জেমি বেশ ঘাবড়ে যায় আর সাথে সাথে কটনির বাড়ির দিকে রওনা দেয়। ততক্ষণে কটনি নিজের বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে এসে ক্রমাগত কারো হেঁটে চলার আওয়াজ শুনতে পায়। তখন সে কান্না করতে করতে নিজের বন্ধুদের জন্য একটা ভিডিও রেকর্ড করতে থাকে। সেই ভিডিওতে সে বলতে থাকে, আমার এই ফ্ল্যাটলাইনিং পরীক্ষা বিজ্ঞান বা কোনো নতুন আবিষ্কারের জন্য ছিল না। এর আসল কারণ হলো আমি আমার বোন টাসাকে ভুলতে পারছিলাম না আর তার সাথে আমি একবার দেখা করে তার কাছে ক্ষমা চাইতে চাচ্ছিলাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে এর ফলাফল এত ভয়ানক হবে। কটনি এইসব কথা রেকর্ড করতে করতে তার একটা ঘর থেকে আলো দেখতে পায়। কটনি ভয়ে ভয়ে সেই ঘরের দিকে যেতে থাকে। কটনি দেখে টাসা সেই ঘরে বসে নিজের আর কটনির ছবি আঁকছে। কটনি চোখে পানি নিয়ে টাসাকে ডাকতে ডাকতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই টাসা তার ছবি আগুনে পুড়িয়ে দেয় আর পর মুহূর্তেই কটনির দিকে তাকায়। তার ভয়ানক চোখ দেখে ভয়ে কটনি তার সব শক্তি দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু টাসা তার রাস্তা আটকে সেখানেই দাঁড়িয়ে যায়। এরপর কটনি ফায়ার এক্সিট দিয়ে বাইরে বের হয়ে সিঁড়ি দিয়ে পালাতে থাকে, কিন্তু টাসা তাকে ধাক্কা দিয়ে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, যার ফলে কটনি মারা যায়। তো এর কিছুক্ষণ পর জেমি কটনির বাড়িতে পৌঁছায়, কিন্তু কটনির কোনো জবাব না পেয়ে সে ফিরে যায়। পরদিন সকালে কটনির বন্ধুরা কটনির মৃত্যুর খবর পায় আর এটা শুনে তাদের সবার পায়ের তলার মাটি একদম সরে যায়। কটনির আকস্মিক মৃত্যু তাদের সবার জন্য একটা রহস্য হয়ে থাকে। অন্যদিকে রের ভয় হয় যে পুলিশ কটনির মৃত্যুর তদন্ত অবশ্যই করবে। যদি পুলিশ জানতে পারে যে তারা সবাই কটনির সাথে মিলে ফ্ল্যাটলাইনিং পরীক্ষা করছিল তাহলে তাদের সবার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, বাকিরা রেকে এই ব্যাপার থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দেয়, কারণ রে তো এই ফ্ল্যাটলাইনিং পরীক্ষায় অংশগ্রহণই করেনি। ওই দিন রাতে রে আর জিমি কটনির বাড়ি থেকে তার ল্যাপটপ আর সেই সব নোট নিয়ে আসে যেখানে ফ্ল্যাটলাইনিংয়ের প্রমাণ ছিল, যাতে সেই প্রমাণ পুলিশের হাতে না পড়ে। এরপর জেমি মাল্লোকে ফোন করে তাকে মর্গে যেতে বলে, যেখানে কটনির লাশ ছিল আর তার লাশের সাথে পাওয়া জিনিসপত্রগুলোও রাখা ছিল। মাল্লো সেই মুহূর্তেই মর্গে পৌঁছে যায় আর সে কটনির নম্বরে ডায়াল করে। ভাগ্যবশত সেখানেই একটা ড্রয়ারে রাখা কটনির ফোন বেঁচে ওঠে। মাল্লোর সাথে সাথেই সেই ফোন বের করে নেয়। সে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ ঘরের আলো নিভে যায়। মাল্লো তার চারপাশে কারোর উপস্থিতি টের পায়। সে সাথে সাথেই ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চারপাশে দেখে যে মৃতদেহের কফিনের সব দরজা খোলা, আর এটা দেখে মাল্লো বেশ ভয় পায়। তখন তার পেছনে আরও একটা লাশ ভর্তি কফিন খুলে যায়। মাল্লো ঘাবড়ে গিয়ে পেছনে ফিরেই সাইরাসের ভয়ানক চেহারা দেখে চিৎকার করে পালাতে থাকে, কিন্তু তখনই সেখানে আলো জ্বলে ওঠে আর সেই ঘর আবার আগের মতো হয়ে যায়। এদিকে জেমিকে দেখা যায় সে একটা নৌকায় গোসল করছে, আর তখনই সে নৌকায় কারো ছায়া দেখতে পায়। জেমি যখন বাইরে এসে দেখে তখন সে কাউকে দেখতে পায় না। হঠাৎ সেখানের বিদ্যুৎ চলে যায় আর ফিসফিসানি আওয়াজে কেউ তার নাম ধরে ডাকতে থাকে। জেমি ভয় পেয়ে যায়। কিছু সময় পর জেমি তার বাকি বন্ধুদের সাথে মিলে কটনির ফোনে তার মরার আগে রেকর্ড করা ভিডিওটা দেখছিল। সেই ভিডিও থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কটনি কোনো অদৃশ্য শক্তি দেখে ভয় পাচ্ছে। মাল্লো ভয়ে ভয়ে বলে, হয়তো টাসার আত্মায় কটনির প্রাণ নিয়েছে। আর আমার ভয় হচ্ছে যে আমরা আমাদের যেসব খারাপ কাজ ফ্ল্যাটলাইনিংয়ে দেখেছিলাম সেগুলো এখন আমাদের প্রাণ নিতে ফ্ল্যাটলাইনিং থেকে বের হয়ে এসেছে। এটা শোনা মাত্রই সবাই নিজেদের করা খারাপ কাজ একে অপরকে বলতে শুরু করে, যেমন সোফিয়া তার ক্লাসমেট ইরিনার সাথে খারাপ ব্যবহার করেছিল, আর মাল্লোর ভুল ওষুধ দেওয়ার কারণে সাইরাস মারা গিয়েছিল। তখন জেমি বলতে শুরু করে, কয়েক বছর আগে এলিসিয়া নামে একটা মেয়ে আমার বাবার ক্লাবে ওয়েট্রেসের কাজ করত। আমি ভুল করে তাকে প্রেগনেন্ট করে ফেলি। আমি তাকে বিয়ে করতে চাইতাম না, তাই আমি এলিসিয়াকে অ্যাবর্শন করাতে সাহায্য করেছিলাম। কিন্তু যখন এলিসিয়া অ্যাবর্শন করাতে রাজি হয়নি তখন আমি তার থেকে পালিয়ে দূরে চলে এসেছিলাম। আমি ফ্ল্যাটলাইনিংয়ে এলিসিয়াকেই দেখেছিলাম, আর এখন এলিসিয়া ছায়ার মতো আমার পেছনে লেগেই আছে। যাই হোক, রের কাছে এইসব ঘটনা শুধু কুসংস্কার বলেই মনে হচ্ছিল। সে তার বন্ধুদেরকে বোঝায় যে
ফ্ল্যাট লাইনিংয়ের কারণে জেমি আর মাল্লোর হ্যালুসিনেশন হতে শুরু করেছে। কারণ এলিসিয়া তো এখনও মরেইনি, তাহলে সে ভূত হয়ে কেমন করে আসবে? আর টাসার কথা যদি বলি, তাহলে কটনি টাসাকে দেখাও শুধুমাত্র হ্যালুসিনেশনই ছিল। তখন জেমি বলে, আমারও এটা হ্যালুসিনেশন বলেই মনে হচ্ছিল, কিন্তু কটনির সাথে যা হয়েছে তারপরে আমার মনে হয় যে ফ্ল্যাট লাইনিংয়ের কারণেই আমরা হয়তো কোনো অজানা শক্তির পৃথিবীতে আসার পথ খুলে দিয়েছি, আর সেই অজানা শক্তিই হয়তো আমাদের ভয় দেখাচ্ছে। এটা শুনে তারা সবাই ভয়ে কাঁপতে থাকে। তারা ঠিক করে যে আর কারো প্রাণ যাওয়ার আগেই তাদের জানতে হবে যে এই অজানা শক্তি আসলে কি। সেই রাতে হাসপাতালে সোফিয়া লেকচার শেষ করে ক্লাস থেকে বের হয়ে করিডোরে আসে। চারিদিকে শুনশান নীরবতা। তখন করিডোরের একটা কোণ থেকে ফিসফিসানি আওয়াজ আসতে থাকে। সোফিয়া ভয়ে লিফটের দিকে দৌড়ায়। লিফট পর্যন্ত পৌঁছে সে থেমে যায়। সে ফিরে আবার সেই আওয়াজের দিকে তাকায়, আর সেই মুহূর্তেই একটা মেয়ের ছায়া তার পেছন থেকে লিফটে ঢুকে যায়। আর এটা ছিল সেই ইরিনা, যার নোট ছবি সোফিয়া স্কুলে শেয়ার করেছিল। ভয়ে সোফিয়ার হাত পা কাঁপতে শুরু করে। তখন লিফট হঠাৎ থেমে যায়, আর যখন লিফটের দরজা খোলে তখন সোফিয়া দেখে যে সে সেই ক্লাসেই পৌঁছে গেছে যেখানে সে ইরিনার কম্পিউটার হ্যাক করে তার বদনাম করেছিল। এর মধ্যেই লিফটের দরজা বন্ধ হতে থাকে, আর সোফিয়া ভয়ে যেই পেছনে সরে যায় তখনই হঠাৎ লিফট থেকে বের হয়ে আসে। আর তখন সে চারপাশে তাকিয়ে দেখে যে সে তো সেই করিডোরেই। এরপর সন্ধ্যায় মাল্য যখন নিজের বাড়িতে পৌঁছায় তখন রে সেখানে বসে তার জন্য অপেক্ষা করছিল। আসলে আজ রে সেই রোগী সাইরাসের অটোপসি রিপোর্ট চেক করছিল, যে কিনা মাল্যর ভুলের কারণে মারা গিয়েছিল। কিন্তু যখন সে সেই রিপোর্টটা দেখে তখন সে জানতে পারে যে মাল্য তার ভুল লুকানোর জন্য সাইরাসের সেই রিপোর্ট বদলে দিয়েছে, যার কারণে সবার মনে হয়েছিল যে সাইরাস শক খেয়ে মারা গিয়েছে। এখন রে চাইছিল যে মাল্য হাসপাতালের ডিনকে সত্যটা বলে নিজের ভুলের অনুশোচনা করুক। হয়তো এমনটা করলে তার সাইরাসের কাছ থেকে মুক্তি মিলবে। কিন্তু মাল্য বলে যে সে একজন মৃত মানুষের জন্য নিজের ক্যারিয়ার ঝুঁকিতে ফেলতে চায় না। সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মাল্য নিজের সিদ্ধান্তে অটল থাকে। এরপর দেখা যায় সোফিয়া আর জেমি নিজেদের ভুলের অনুশোচনা করার সিদ্ধান্ত নেয়। সোফিয়া ইরিনাকে খুঁজে বের করে তার কাছে ক্ষমা চায়। যাই হোক, ইরিনা তার উপর রেগে থাকলেও সে সোফিয়াকে মাফ করে দেয়। জেমিও মাল্যকে নিজের ভুলের অনুশোচনা করতে বলে, আর জানায় যে যদি তাদের মনে কোনো কাজের অনুশোচনা না থাকে তাহলে হয়তো তারা নিরাপদে থাকবে। এরপর জেমি এলিসিয়াসকে খুঁজে বের করে। তার ছেলে এখন বড় হয়ে গিয়েছে। জেমি এলিসিয়ার কাছে ক্ষমা চায়, আর সে তার সন্তানের পুরো দায়িত্বটাই নিয়ে নেয়। কিন্তু মাল্য সাইরাসের কাছে ক্ষমা চাইতে পারে না, কারণ সে তো আর এই পৃথিবীতে নেই। এরপর রে হাসপাতালের পার্কিংয়ে মাল্যর গাড়ি দেখতে পায়। সে বুঝে যায় যে মাল্য কী করতে যাচ্ছে। সে সাথে সাথেই বেসমেন্টের দিকে দৌড় দেয়। এর মধ্যে সোফিয়াও রেকে খুঁজে পায়। তারা দুজন যখন বেসমেন্টে পৌঁছায় তখন দেখে যে মাল্য আবার ফ্ল্যাট লাইনিংয়ে চলে গেছে, এবং দুর্ভাগ্যবশত তার 4 মিনিট পার হয়ে গিয়েছে। এটা দেখে রে আর সোফিয়া অস্থির হয়ে যায়, আর মাল্যকে জীবিত করার সব রকম চেষ্টা করতে থাকে। এদিকে মাল্য ফ্ল্যাট লাইনিংয়ে এইটা ভেবে সাইরাসের কাছে এসেছিল যে ডিনকে সত্য বলে নিজের ক্যারিয়ার নষ্ট করার বদলে যদি সে সাইরাসের কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে তার মাথা থেকে সাইরাসের মৃত্যুর বোঝা নেমে যাবে। কিন্তু সাইরাসের কাছে ক্ষমা চাওয়ার পরেও সে মাল্যর গলা চেপে ধরে, তাকে মারার চেষ্টা করতে থাকে। এদিকে ফ্ল্যাট লাইনিংয়ে সাইরাস মাল্যকে বেঁধে একটা অন্ধকার ঘরে নিয়ে যায়, আর তাকে পানিতে ডুবিয়ে দেয়, যার ফলে মাল্যর শ্বাস বন্ধ হয়ে যায়। এদিকে মাল্যর বন্ধুরা মাল্যকে বাঁচানোর সব আশা ছেড়ে দিয়েছে, কিন্তু রে মাল্যকে কোনো অবস্থাতেই হারাতে চায় না। সে একটা শেষ চেষ্টা করে। সে মাল্যর বুকে অ্যাড্রিনালিনের ইঞ্জেকশন দেয়। অ্যাড্রিনালিন এমন একটা জরুরি ওষুধ যা হার্ট অ্যাটাকের রোগীদের হৃদস্পন্দন ফিরিয়ে আনতে দেওয়া হয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথেই মাল্য হুঁশ ফিরে পায়, কিন্তু হঠাৎ কোনো অজানা শক্তি মাল্যকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে থাকে। মাল্য অন্ধকারের শেষ প্রান্তে পৌঁছানোর আগেই তার সামনে হঠাৎই কটনি আসে। কটনি মাল্যকে বোঝায় যে যদিও অজান্তে তার কারণেই সাইরাসের মৃত্যু হয়েছে, কিন্তু তার নিজেকে ক্ষমা করে তাকে এগিয়ে যেতে হবে। আর এটা বলেই কটনি অদৃশ্য হয়ে যায়। এখন মাল্য, জেমি আর সোফিয়া বুঝতে পারে যে যাদেরকে তারা ভূত ভাবছিল আসলে সেগুলো তাদের হ্যালুসিনেশনই ছিল। আসলে ফ্ল্যাট লাইনিংয়ে যাওয়ার পর তাদের মস্তিষ্কের যেসব অংশে বিদ্যুৎ চমকেছিল সেই অংশগুলো সক্রিয় হয়ে গিয়েছিল, যার ফলে তাদের পুরনো স্মৃতি মনে পড়তে থাকে, যার মধ্যে তাদের খারাপ কাজের স্মৃতিও ছিল। সেই স্মৃতিগুলো যা তারা নিজেদের ভেতর চাপিয়ে রেখেছিল, সেই সাথে তাদের আবেগগুলোও বেড়ে যায়, যার ফলে তাদের খারাপ কাজের স্মৃতিগুলো ভূতের রূপ নিয়ে তাদেরকে ভয় দেখাতে থাকে। কিন্তু এখন যেহেতু তারা অনুশোচনা করে এই খারাপ স্মৃতি থেকে মুক্তি পেয়েছে, তাই তাদের হ্যালুসিনেশনও শেষ হয়ে যায়। তো যাই হোক, কটনি শেষ পর্যন্ত নিজেকে টাসার মৃত্যুর জন্য ক্ষমা করতে পারেনি। তাই টাসার খারাপ রূপ তার মনে এতটাই প্রভাব ফেলেছিল যে টাসার হ্যালুসিনেশনই কটনির প্রাণ নিয়ে নেয়।
আর ওই দিনের পর মাল্লো হাসপাতালের ডিনকে সাইরাসের মৃত্যুর সত্য কথা বলে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। এরপর সে কর্টনির ল্যাপটপটা নদীতে ফেলে দিয়ে ফ্লাড লাইনিংয়ের সব প্রমাণ শেষ করে দেয়। আর গল্পের শেষ দৃশ্যে দেখা যায় 4 বন্ধু একটা রেস্তোরাঁয় বসে কর্টনির স্মরণে গ্লাস তুলে চিয়ার্স করছে। তো বন্ধুরা, গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।